প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের কাছে পরিবেশ ও বিজ্ঞান এই বিষয়ের ওপর ৭০ নম্বরের ২.৫ ঘন্টা ব্যাপী একটা মডেল কোশ্চেন পেপার পারুল প্রকাশনের প্রশ্ন সংকলন বইয়ের আলোচনা করব। উত্তর সহ তোমরা ভালো করে দেখো, যা তোমাদের আসন্ন থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষার সহায়ক হবে। তাহলে শুরু করছি, তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো ১ নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে দেখো কতগুলো প্রশ্ন থাকবে, ২১টা প্রশ্ন থাকবে, ১ × ২১। প্রথমে বলেছে অ্যামোনিয়ার সংকেত লেখো। তোমরা জানো অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। কার্বন টেট্রাক্লোরাইড অণুতে ক্লোরিনের পরমাণু সংখ্যা ৪। সময়ের মৌলিক একক হলো সেকেন্ড। পাইয়ের মান 3.14। বলের একক কি? ডাইন। ১০% সূত্রের কথা বলেছেন কে? না, রেমন্ড লিন্ডম্যান। স্প্রিং তুলা দ্বারা মাপা হয় কি? না, ওজন। একটি চৌম্বক পদার্থ হলো নিকেল। আমরা জানি চুম্বক নিকেল কোবাল্ট লোহাকে আকর্ষণ করে, তাই নিকেল হচ্ছে চৌম্বক পদার্থ। লব্ধ রাশির উদাহরণ কি? আয়তন। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নততল। একটি জটিল যন্ত্র হচ্ছে কম্পিউটার। প্যান্থেরা টাইগ্রিস বলতে আমরা বাঘকে বোঝাই। আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হয় প্রথম শ্রেণীর লিভার। ভাইরাস হলো জীব ও জ্বরের মাঝামাঝি অবস্থা। তারা মাছের প্রজাতিকে কি বলে? না, দেখো একাইনোডার্মাটা। নেক্সট বলেছে বিজ্ঞানী কার্ল ফন ফ্রিশ আবিষ্কার করেন মৌমাছির নাচের ভাষা। আর বাংলার কীট পতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। যুদ্ধে খুব পটু হয় কারা? না, লাল পিঁপড়ে। তাহলে এখানে এখনো পর্যন্ত তোমাদের কাছে 18টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তোমরা দেখতে থাকো। পরের প্রশ্নগুলো তাহলে দেখো কি বলছে। একটি জৈব বর্জ্য হলো কাঁচের টুকরো। জৈব অভঙ্গুর বর্জ্য হলো কাঁচের টুকরো। একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ কি? না, মিথেন। ডিডিটি বর্জ্যটি পাওয়া যায় চাষের জমিতে। আর এবার আমি আসছি ২ নম্বর প্রশ্নে। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে দেখো ১ × ১৪, অর্থাৎ 14টা প্রশ্ন আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে ১ × ১৪ প্রশ্ন আছে। তাহলে দেখো প্রশ্নগুলো কি বলছে। নেকটার কাকে বলে? না, ফুলের মিষ্টির সেকে সংগ্রহ করে যে মৌমাছি মধু উৎপন্ন করে সেটাই হচ্ছে নেকটার। আচ্ছা, তারপর কি বলছে? মিষ্টি রসকে সংগ্রহ করে মৌমাছি, সেটা তাহলে বললাম যে মধু উৎপন্ন করে যেটা, সেটা হচ্ছে নেকটার। নততলের খাড়াই কম করা হলে যান্ত্রিক সুবিধা কি হবে? না, বাড়বে। ২ নম্বর বলেছে দুটো সরল যন্ত্রের উদাহরণ কি? মানুষের হাত আর হচ্ছে কাঁচি। আরও তোমরা বলতে পারো, আমি দুটো বললাম, তোমরা জাঁতি বলতে পারো, আরও কিছু বলতে পারো, শাবল বলতে পারো, ইত্যাদি ইত্যাদি। নততলের চটের বস্তা কি ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর। ৫ নম্বর বলেছে একটি ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থের নাম কি বলবে? কম্পিউটারের ভাঙা মনিটর। আচ্ছা, নেক্সট বলেছে করডাটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য কি? না, এরা ডিম পারে না, বাচ্চা প্রসবের মাধ্যমে বংশ বিস্তার করে। ৭ নম্বর প্রশ্ন বলেছে মানুষের হাত কোন শ্রেণীর লিভার? ৩য় শ্রেণীর লিভার। এবার আমি আসছি শূন্যস্থান পূরণ করার প্রশ্ন। কি বলেছে? পরিস্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজ ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। আম গাছ একটি ব্যক্তবীজী উদ্ভিদ। গাছ ইস্টু জল, যন্ত্র ইস্টু গ্রিজ। সম্পর্কটা এভাবেই করতে হবে, কেন গাছে জল দিই আর যন্ত্র সচল রাখতে গেলে গ্রিজ লাগাতে হয়। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলে দেখো, অর্থাৎ স্তম্ভ মেলাও। তিমি কি হবে? তিমি হচ্ছে ব্লোহোল আছে। বাঘ এ, অর্থাৎ ট্যাপেটাম লুসিডাম। ফার্ন কি? ফার্ন হচ্ছে টেরিডোফাইটা। আর সি মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? নাম হোমোসেফিয়ান্স। আচ্ছা, এবার আমি আসছি ৩ নম্বর প্রশ্নটা দেখো। ৩ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, তাহলে কি বলেছে দেখে নাও। ৩ নম্বর প্রশ্নে বলেছে ৩য় শ্রেণীর লিভারের চিত্রাঙ্কন করো ও আলম্ব বাধা চিহ্নিত করো। এই দেখো আমি এখানে এঁকে দেখেছি
দেখতে পাচ্ছ আলম্ব এক প্রান্তে থাকে, আর বাধা বা বাধাটা কি হচ্ছে, অতিক্রান্ত বাধা একদম উল্টো প্রান্তে থাকে, আর মাঝখানে বল প্রয়োগ করা হয়। অর্থাৎ যে লিভারের এক প্রান্তে আলম্ব, অন্য প্রান্তে বাধা, আর মাঝখানে বল থাকে, সেটাই হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কাঠের ব্লকে পেরেক অপেক্ষা স্ক্রু বেশি শক্ত বসে কেন? না, স্ক্রুয়ের মধ্যে লুকিয়ে থাকা নততালি হচ্ছে এর কারণ। হাতির সমাজের নিয়ম খুব কড়া, কেন কথা বলা হয়? তোমরা পৃষ্ঠা 166 পাতা দেখো, দেখলেই বুঝতে পারবে এর উত্তর কি হওয়া উচিত। একইভাবে বাঘ কিভাবে তার এলাকা চিহ্নিত করে? 172 পৃষ্ঠা দেখো, দেখলে আন্দাজ করতে পারবে কিভাবে লেখা উচিত। বর্জ্য পদার্থ ক প্রকার? ভঙ্গুরতা হিসাবে কি কি? না, 2 প্রকার। দেখছো, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর। এটা 177 পাতায় তোমরা দেখতে পাবে। আচ্ছা, নেক্সট কি বলেছে? বনভূমি দুটি মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী ও তৃণভূমি দুটি অমেরুদণ্ডী প্রাণীর নাম কি? না, মেরুদণ্ডী বলতে পারো মেজি ও সাপ, আর অমেরুদণ্ডী হচ্ছে কি? না, কেঁচো আর হচ্ছে মাছি। এবার বলছে সোনার চিহ্ন কি? সোনার চিহ্ন কি? দেখো, আমি এটা এখানে বলে দিয়েছি। সোনার চিহ্ন দেখো, না, সাধারণত হলমার্ক গয়না, তোমরা শুনেছো হলমার্ক যুক্ত গয়না, অর্থাৎ সাধারণত হলমার্ক চিহ্ন বোঝানো হয় যা সোনার বিশুদ্ধতা ও গুণমানের নির্ভরতা দেয়, যাতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে গয়নার উপর স্ট্যাম্প দেওয়া হয়। অর্থাৎ হলমার্ক যুক্ত যে গয়না, সেগুলোকে স্ট্যাম্প দেওয়া হয়, অর্থাৎ যেটা সোনার বিশুদ্ধতা ও গুণমানের নির্ভরতা দেয়। সেই জন্য সবাই হলমার্ক যুক্ত সোনার গয়না কিনতে চায়। এটাকেই সোনার চিহ্ন বলে। এই যে এখানে দিয়েছে, দেখো সোনার চিহ্ন কি। এরপর বলেছে কয়লার গুঁড়ো লোহার গুঁড়োর সঙ্গে মিশে গেলে কিসের সাহায্যে আলাদা করা যায়? না, চুম্বক, কারণ চুম্বক লোহাকে আকর্ষণ করে। গড় সৌরদিন কাকে বলে? কি বলবে? টেক্সট বইটা ভালো করে পড়লে এর উত্তরটা পেয়ে যাও। সারা বছরে সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় সেটা কি আমরা বলবো? গড় সৌরদিন। এক গড় সৌরদিন মানে হচ্ছে 24 ঘন্টা, মানে 86,400 সেকেন্ড, কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সুতরাং 24 ইন্টু 3600 মানে 86,400 সেকেন্ড। নেক্সট কি বলেছে? কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তর হচ্ছে লেখো। অর্থাৎ শক্তি রূপান্তর। ইলেকট্রিক ইস্ত্রিতে চালু করো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করলে কি হবে? না, বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে। বিয়েরটা কি বলেছে? তারাবাজি জ্বালানো হলো, এখানে রাসায়নিক শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। নেক্সট, এবার আমি আসছি 4-এর প্রশ্ন। আচ্ছা, 4-এর প্রশ্নটা কি বলছে? আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, যে গড় সৌরদিন পরে যে কিউবিট কি? কিউবিট হচ্ছে একটা পরিমাপ। এটা হচ্ছে 18 ইঞ্চি বা 457 মিলিমিটার মতো। আগেকার দিনে দৈর্ঘ্য মাপার জন্য এটা ব্যবহার করা হতো। মোটামুটি কনুই থেকে মধ্যমা আঙুলের ডগা পর্যন্ত যে দৈর্ঘ্য, সেটাই হচ্ছে কিউবিট। এবার আমি আসছি কতর প্রশ্নে? না, 4 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে দেখো 3 ইন্টু 7 অর্থাৎ 21 নম্বর আছে। ওকে, আচ্ছা, তার আগে এই প্রশ্নটা দেখো, এখানে একটা বলে দিই তবু, যে কোনো 7টি প্রশ্ন এখানে হচ্ছে 2 ইন্টু 7 মানে 14। এরপর তাহলে এটা হচ্ছে দেখলাম যে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে 3 ইন্টু 7 মানে হচ্ছে 21 নম্বর। তাহলে প্রশ্নগুলো কি কি বলছে দেখো, দেখে নাও। আচ্ছা, কি বলছে? না, যন্ত্রের পরিচর্যা করার 3টি উপায় লেখো। টেক্সচুয়াল প্রশ্ন, টেক্সটটা পড়লেই পাবে। একই রকমভাবে মাপনী চোঙের সাহায্যে কিভাবে আয়তন মাপা যায়। মোটামুটি একটা মাপনী চোঙ যেখানে দাগ কাটা থাকে, বিভিন্ন আয়তনে দাগ কাটা থাকে। এবার সেটা যদি তুমি কোনো তরল দিয়ে পূর্ণ করো খালের চোঙে, তরলটা যে দাগ পর্যন্ত উঠবে সেটাই হচ্ছে তার আয়তন সূচিত করবে। পরের প্রশ্নগুলো টেক্সচুয়াল প্রশ্ন, 2 অথবা একই। এবার 4R পদ্ধতি কি? 4R দেখো, আমি লিখে দিচ্ছি। 4R মানে কি? না, রিডিউস, রিফিউজ, রিইউজ আর হচ্ছে রিসাইকেল। এটা পৃষ্ঠা 179 পাতা দেখো, ভালোভাবে এটা লেখা আছে, দেখে নাও। একইভাবে এই প্রশ্নগুলো এই পদ্ধতির সাহায্যে কিভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা যায় তা বুঝিয়ে লেখো। এগুলোই বললাম যে এটা পেজ নাম্বার 179টা দেখো, এখানে বিস্তৃতভাবে বোঝানো আছে।
একটি সাপের নাম লেখো যে বাচ্চা প্রসব করে। চন্দ্রবোড়া সাপ সরাসরি ডিম না পেরে বাচ্চা প্রসব করে। অ্যানোফিলিস কিউলেক্স মশা কীভাবে চিনবে? এগুলো তো ভালো প্রশ্ন। একইভাবে 5, 6 এটাও খুব ভালো প্রশ্ন, মুখস্থভিত্তিক প্রশ্ন, বইটা দেখলে পেয়ে যাবে। শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? এটা ভালো প্রশ্ন। শ্রমিক মৌমাছি এটা তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা 164 পাতা দেখলে এটা সম্পর্কে আলোচনা পেয়ে যাবে। তিমির মাথায় ফোয়ারা দেখা যায় কেন? এটা শ্বাস প্রশ্বাসজনিত কারণে। পৃষ্ঠা 174 দেখো, ডিটেলস লেখা আছে, দেখলেই বুঝতে পারবে। একইভাবে মিশ্র ও যৌগিক পদার্থ দুটি পার্থক্য লেখো। গতিশক্তি কাকে বলে? গতিশীল বস্তু তার গতি বজায় রাখার জন্য যে শক্তি অর্জন করে বা তার মধ্যে শক্তি থাকে সেটাই হচ্ছে গতিশক্তি। এগুলো সবই হচ্ছে টেক্সট বই। টেক্সট বইটা যদি ভালো করে পড়ো তাহলে এই যে 4 নম্বরের যে প্রশ্ন 3 × 7 এই প্রশ্নের উত্তর দিতে তোমরা সমর্থ হবে। তাহলে আমি মোটামুটি 70 নম্বরে কি দেখলাম? 21টা সঠিক উত্তর নির্বাচন করো, 14টা অতি সংক্ষিপ্ত 1 নম্বরের প্রশ্ন, 1 × 21 1 নম্বর, 1 × 14 1 নম্বর, আর সংক্ষিপ্ত প্রশ্ন 7টা থাকবে, 2 × 7 14 নম্বর, এবং মাঝারি বা বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে 7টা, 3 × 7 হচ্ছে 21 নম্বর। তাহলে এই মোটামুটি তোমাদের 2.5 ঘন্টা 70 নম্বরের প্রশ্ন। তাহলে আমি এটা আলোচনা করলাম, এটা পড়ো এবং খাতায় নোট করো, মুখস্থ করার চেষ্টা করো। আশা করছি এরকম মডেল কোশ্চেন পেপার উত্তর সহ আলোচনা করলে তোমাদের আসন্ন 3rd সামেটিভ পরীক্ষা ভালো হবে। তোমরা ভালো পরীক্ষা দাও এই আশা রেখে আমি আজকের ভিডিও শেষ করছি।